এবারে ঈদ কেমন কাটলো মৎস্যকন্যা? আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। যখন আমি আস্তে আস্তে কাজ করে করে প্রথম দিকে তো খুব বাধা এসেছে, অনেকে আশেপাশে সাইড টক করতো। প্রথম সালামি কার কাছ থেকে পেয়েছো আজকে? আমার তো সবসময় প্রথম সালামি আমার আম্মুর কাছ থেকে হয়। সাফা কখন বেশি ইমোশনাল হয়, বাবার বিষয়ে না মায়ের বিষয়ে? আই থিঙ্ক দুজনের বিষয়ে। মৎস্যকন্যা কেমন ছিল সেই বরিশালের মেয়ের কক্সবাজারে গিয়ে এইরকম শুটিং অভিজ্ঞতা? আমরা শুটটা করেছিলাম উইন্টারে, এত বাজেভাবে কাঁপাকাঁপি করছিলাম, দেখা যাচ্ছিল যে ক্যামেরাম্যান ও ঠিক মতো ক্যামেরা ধরে রাখতে পারছে না, আমরাও ঠিক মতো অ্যাক্ট করতে পারছি না, প্রচন্ড ঠান্ডা। আর লাইভ ক্যামেরা অ্যাকশন বললে আমি একটা ডিফারেন্ট মানুষ হয়ে যাই। সেই ছোটবেলার সাফা কবির কি হতে চাইতো? ছোটবেলায় সাফা কবির আসলে পাইলট হতে চাইতো। ভুলভাল তথ্য ছড়িয়ে বা নিউজ করে মানুষকে বিভ্রান্ত করা। আমরা তো রাস্তায় বের হলেও একটা দেখা যায় ভিডিও বের হয়ে যায়। এত বড় একটা অপবাদ যে দিচ্ছে, ওটা সত্যটা আসলে কতটুকু, এটাও আমার কাছে মনে হয় আমাদের দর্শকদের যাচাই বাছাই করা উচিত। বিকজ যেসব ব্লেম মাঝে মধ্যে আমাদের আসে, ইট জাস্ট লাইক হিউজ, এবং অ্যাট দ্য সেম টাইম আমি বলবো খুবই নোংরামি। ঈদ মোবারক প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি মৌ। আর ঈদের দিন বলে কথা, সো আমরা আমন্ত্রণ জানিয়েছি খুব বিশেষ একজন মানুষকে। তাকে অনেকভাবেই বলা যায় তাকে নিয়ে। আসলে আমার কাছে মনে হয় সে যখন কোথাও যায় তার মধ্যে একটা ভীষণ রকম পজিটিভ ভাইব রয়েছে, একটা চনমনে ব্যাপার রয়েছে, খুবই প্রাণোচ্ছল একজন মানুষ। শুধুমাত্র কি টেলিভিশন আড্ডা, ব্যক্তি জীবনের যে কোনো আড্ডা বা যে কোনো পরিবেশে যখন তিনি প্রবেশ করেন তখন চারপাশটাকে খুব অন্যরকম ভাবে একটা আলোড়ন সৃষ্টি করতে পারেন তিনি। আর তিনি আমাদের মৎস্যকন্যা, যেহেতু ঈদে আপনারা সেই কাজটি নিশ্চয়ই দেখেছেন, এখনো যারা দেখেননি অবশ্যই দেখে ফেলবেন। এবং ক্যারিয়ারের এক যুগ তিনি পার করেছেন। আজকে ঈদের দিন, আজকেও দর্শক তিনি অল টাইম দৌড়ের ওপর ছিলেন এবং খুব দৌড়ে দৌড়ে তিনি আমার সেটে এলেন। যদিও আমরা ভেবেছি আজকে শেষ করে তারপর আমরা তার সঙ্গে একসাথে সেমাই খাবো। তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অ্যানাটমিক্যালি সাফা, আমাদের সাফা কবির। আজকে আমরা একটু দেখবো যে তার অ্যানাটমিটা বের করা যায় কিনা। ঈদ মোবারক মৌ, ইউ আর সাচ আ সুইট হার্ট। মানে অল দ্য টাইম আমার কাছে মনে হয় ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট হোস্ট, বিকজ যতবার আমি তোমার শোতে আসি, দ্য ওয়ে ইউ ইন্ট্রোডিউস মি, মানে ইটস অ্যামেজিং। এটা আমার সবসময় মনে থাকে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যদি সত্যি বলি, আই রিয়েলি লাভ ইউ। মানে তোমার এই ইনোসেন্স, তোমার এই চটপটে ব্যাপারটা আমার খুব ভালো লাগে। ঈদ মোবারক। আমি একটু জানতেই চাই এবারে ঈদ কেমন কাটলো মৎস্যকন্যা? আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। এবার ঈদটা আমার জন্য একটু স্পেশাল, বিকজ সবসময় ঈদে বাবাকে পাই না, তো এবার ঈদটা বাবার সাথে কাটছে। সো এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, বিকজ দেখা যায় হচ্ছে আমাদের সারা বছরের প্ল্যানটা না, ওই যে বাবা কখন আসবে ওটার উপর ডিপেন্ড থাকে। আর তখন যদি আরো ঈদ হয় সেটা আসলে অন্যরকম হয়। আর আমরা যেহেতু বরিশাল্লা ফ্যামিলি, আমাদের এই সবাই একসাথে একত্রিত হব, অনেক গানা দানা হবে, অনেক গল্প হবে, অনেক ছবি তোলা হবে। সো আমার ঈদ সোফার খুবই অ্যামেজিং কাটছে। অ্যান্ড সেই সাথে আমার কিছু কাজ বের হয়েছে এবার, যেগুলোর জন্য আমি দর্শকের মানে সারার জন্য ওয়েট করছি। সো ওইগুলো এক্সাইটেড। সো সবকিছু মিলে এবার ঈদটা আমি বলবো আমার বেশ আনন্দের। আচ্ছা, আমার এখানে একটা ব্যাপার জানার আছে। এই যে আঙ্কেলের প্রসঙ্গ যেহেতু চলে এলো, আমি রুম্মান ভাই তোমার ইন্টারভিউ দেখেছি, দুবার দেখেছি। একবার তো যখন রিলিজ হলো তখন, তারপর আবার ধরো আমরা যেহেতু আড্ডা দিব, সো আমি জানি যে RRK-র ওই শোটা দেখলে সেখানে সব ইনফরমেশন থাকে। আর আমি তো নর্মালিও অনেক পড়াশোনা করি গেস্টদেরকে নিয়ে। তো একটা ব্যাপার, আঙ্কেল যখন জার্মানিতে ছিলেন, এখনো আছেন দেশের বাইরে, সো তোমার যখন প্রথম কলটা আসে কাজের জন্য, সেই সময় রান আউট থেকে, সেই সময় কিন্তু তুমি কনফিউশনে ছিলে যে কি করবে, বাবা এসছে, বাবাকে টাইম দিতে হবে। সো সেই 12 বছর আগের কথা আর এই 12 বছর পরে এখন এই ব্যাপারটা কেমন? আই থিঙ্ক আই এম সুপার ব্লেসড একটা চাইল্ড, বিকজ আমি শুধু বলবো না যে আই এম প্রিভিলেজ, অ্যাট দ্য সেম টাইম আই এম সুপার ব্লেসড যে আমি এরকম প্যারেন্টস আমার জীবনে পেয়েছি। বিকজ আমার বাবা মা অলওয়েজ তারা আমাকে ওই স্বাধীনতাটা দিয়েছেন যেটা আমি আসলে করতে চাই, যেটা আমি করতে পারি। এবং আমার বাবা এখনো কোনো কিছু হওয়ার আগে আমাকে জিজ্ঞেস করে। ইটস লাইক ছোটবেলা থেকে আমার কাছে কেন জানি মনে হয় যে আমার বাবা মা আমার ওপিনিয়ন নিতেন ছোটবেলা থেকে। ইটস লাইক পর্দাটার রং কি, আজকে ধরেন আমাদের বাড়ির পর্দা চেঞ্জ হবে, সো এটা তো ডেফিনেটলি আমি ছোট, এটা আমার ওপিনিয়ন নেওয়ার কিছু নেই, এটা মার বাবার কল, স্পেশালি মার কল।
বাট অলওয়েজ মা বাবা দেখতো, জিজ্ঞেস করতো আচ্ছা বলো তো এটা কিরকম হতে পারে, ও আচ্ছা হতে পারে। সো অলওয়েজ আমার কাছে মনে হচ্ছে যে আমি ওদের সবার সাথে আই এম পার্টিসিপেটিং। অ্যাট দ্য সেম টাইম ওদেরও লাইফের ডিসিশনস আমার সাথে শেয়ার করা হয়, আমারও লাইফের ডিসিশনস আমি ওদের সাথে শেয়ার করি। সো এইভাবে যেটা হয় কি, আমি কখনো আমার বাবা মার কাছ থেকে লুকিয়ে কিছু করি না, আর অ্যাট দ্য সেম টাইম আমার সবকিছু আমার বাবা মার ওপিনিয়ন লাগে এবং দে নো এভরিথিং অ্যাবাউট মি। আমি এখানে একটা ব্যাপার বলতে চাই, সাফা সরি আমি ইন্টারাপ্ট করছি, মানে গুড প্যারেন্টিং বলে যে ব্যাপারটি রয়েছে, আমার মনে হয় আঙ্কেল আন্টি এটা খুব প্রপারলি করতে পেরেছে। একদম একদম, আমি এটা বলতে হয়। এবং আমি যদি কখনো প্যারেন্টস, ইনশাল্লাহ আমি তো মা হতে চাই, সো আমি কখনো আমি হয়তো বা আমি আমার বাবা মাকে ফলো করবো যে ওরা আসলে বাচ্চাদেরকে কিভাবে বড় করে তুলেছে। সো ছোটবেলায় যেটা হতো, সো কোনো কিছু আমার ইচ্ছে হলে আমি অলওয়েজ আমি বলতাম না কখনো বাবা মাকে আমি এটা করবো, আমি ওদেরকে বলতাম যে আমার এটা ভালো লাগছে, এটা কি করা যায়, তোমরা কি বলো। সো ওরা বলতো হ্যাঁ হ্যাঁ করো। অ্যান্ড আমার বাবা ইজ ওয়ান কাইন্ড অফ পার্সন যে আমাকে সবসময় ছোটবেলা থেকে শিখেছে ট্রাই এভরিথিং। দ্যাটস ওয়াই আমি অ্যাক্টিং করার সময়ও কিন্তু অ্যাক্টিংটাতে সিরিয়াস হয়েছি, বা আমি অ্যাকচুয়ালি বুঝেছি যে আমি আসলে এটাতেই আগাতে চাই, সেটা কিন্তু অনেক পরে। হ্যাঁ, দো আমার অ্যাক্টিং থ্রুতেই এখানে মানে এখানে আসা, অ্যাট 18 অল টাইম দৌড়ের উপর থেকে। তারপর তো আমি মডেলিং করেছি, তারপরে আমি স্টেজ পারফরমেন্স করেছি, তখন আমি একটা ছোট শো হোস্ট করতাম, অনেক কিছু করে আমার কাছে ফাইনালি মনে হলো যে না, অ্যাক্টিংটাই আমি আসলে আমার লাইফে আমি এটাই পারসিউ করতে চাই। গ্রেট গ্রেট গ্রেট। বাট আরেকটা ব্যাপার রয়েছে, যেহেতু মানে বিং অনলি চাইল্ড, সেই জন্য তো আঙ্কেল আন্টির পুরোটা মানে পুরো পৃথিবীটাই তো তোমাকে ঘিরে। ওখানেও কিন্তু তুমিই তাদের ছেলে, তুমিই তাদের মেয়ে, তুমি একমাত্র তাদের সবকিছু। এই কথাটা না অনেক বড়, জানো, যখন কোনো প্যারেন্টস বলে যে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে, বিকজ এটা এশিয়ান কান্ট্রি, স্টিল এখানে ছেলেদেরকে সবার আগে রাখা হয়, ইভেন আওয়ার ইন্ডাস্ট্রিতেও। সো জায়গা থেকে দেখা যায় হচ্ছে যে থাকে না একটা মাত্র বাচ্চা, তা আবার মেয়ে। একটা ছেলে হয়তো বা জীবনটা অন্যরকম হতে পারতো, হয়তো বা তোমাদের রেসপন্সিবিলিটি নিত, বা এমন কেউ হতো যার কাঁধে তুমি হাত রেখে চলতে পারতে। সো এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের মিডল ক্লাস ফ্যামিলি বা আমাদের এশিয়ান ফ্যামিলিজের মধ্যে থাকে। সো ওই জায়গা থেকে এক নম্বর হয়েছি মেয়ে, তার মধ্যে একমাত্র সন্তান, তার মধ্যে আবার মিডিয়াতে কাজ করি, দেয়ারস আ লটস অফ রিস্কস। সো ওই জায়গা থেকে যখন আমি আস্তে আস্তে কাজ করে করে, প্রথম দিকে তো খুব বাধা এসেছে, অনেকে আশেপাশে সাইড টক করতো, আম্মুকে বলতো। And আমার মা হচ্ছে আরো সফট একটা পার্সন, আমাকে যতটুকু দেখে যা বোঝা যায় না কেন, আই থিঙ্ক আই এম আ ভেরি গুড মিক্সচার অফ মাই বোথ প্যারেন্টস, বাট আমার মা আরো সফট, সে কিছু বললে কিছু বলতেই পারে না, শুধু আমাদেরকে এসে বলে। সো ওই জায়গা থেকে কিছু শুনতে হতো। বাট যেদিন আমি আসলে আমার আম্মুর কাছ থেকে এইটা শুনেছি যে সে নিজে বলেছে যে এটাই আমার মেয়ে, এটাই আমার ছেলে, বিশ্বাস করো ওই দিন আমার কাছে মনে হয়েছিল যে আমি সব পেয়ে গেলাম। দারুণ দারুণ দারুণ। সাফা কখন বেশি ইমোশনাল হয়, বাবার বিষয়ে না মায়ের বিষয়ে? আই থিঙ্ক দুজনের বিষয়ে। এবং এটা রোমান ভাইয়ের সাথে যেটা হয়েছে, আমি সাথে এরকম কিছু না। আই থিঙ্ক I'm a very emotional person, but at the same time, I think আমি এখানে কাজ করতে করতে I have a very good control about my feelings and my emotions, যেটা আমি খুব চেষ্টা করে দেখাবো না। Sometimes আসলে প্যারেন্টস এর কথা বলে তো বের হয়েই যায়। খুব স্বাভাবিক। এবং তুমিও খুবই সফট একজন মানুষ মনের দিক থেকে, বাইরেও কিন্তু সেটাই মনে হয়। বাই দ্য ওয়ে, ঈদের গল্পে আমি আবার ফিরে আসি। প্রথম সালামি কার কাছ থেকে পেয়েছো আজকে? আমার তো সবসময় প্রথম সালামি আমার আম্মুর কাছ থেকে হয়। এটা আমি সবার প্রথমে আগে আম্মুকেই সালাম করি, বাবাকে সালাম করি, এবং তাদের কাছ থেকে সালামি আসে। আগে যেটা হতো, সবার আগে যেটা হয় না, ফ্যামিলির সবচেয়ে বড় যাকে তাকে আগে সালাম করবে। সো এবার আমার স্পেশালি মনে হচ্ছিল, ইভেন ঈদের আরো বেশ কিছুদিন আগে আমি আমার দিদাকে খুব মিস করছিলাম, বিকজ উনি থাকলে না, মানে আমাদের বাড়ির এনভায়রনমেন্ট আসলে ডিফারেন্ট ভাবে হয়, এবং সালামটা আগে তাকেই প্রথম করা খুব স্বাভাবিক, যেহেতু সবার সিনিয়র। হ্যাঁ, সো সে এবার নেই, সো এটা একটু, তিনি নিশ্চয়ই অনেক ভালো আছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে ভালো রাখবে, সে অনেক ভালো একজন মানুষ, এটাই সবচেয়ে বড় বিষয়। আমি এবার একটু কাজের প্রসঙ্গে যাই। মৎস্যকন্যা, আমরা নিউজে দেখছিলাম মঞ্জুর কাদের জিয়া ভাই তিনি নিউজ করেছেন, সেখানে ক্যাপশনটা খুব ডিফারেন্ট ছিল, যে যাই হোক ভেসে গেলে ভেসে যাব, কিন্তু শর্টটা দিয়েই ভাসবো, এরকম কিছু একটা, এই টাইপের কিছু একটা লেখা ছিল। তো কেমন ছিল সেই বরিশালের মেয়ের কক্সবাজারে গিয়ে এইরকম শুটিং অভিজ্ঞতা?
চমৎকার। আমার কাছে মনে হয়েছে আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই প্রডিউসার রঙ্গন ফিল্মসের জামান ভাই, আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই ডিরেক্টর শনিবাদ শাওন ভাই, যে ওনারা এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করেছেন এবং ওনারা ভেবেছেন যে আমি আসলে কাজ করতে পারবো এবং তারা আমাকে যোগ্য মনে করেছেন। সো আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু দ্যাম। অ্যান্ড এই কনসেপ্টটাতে কাজ করার সময় একটা অন্যরকম অনুভূতি থাকে না, ছোটবেলায় তুমি যখন কার্টুনস দেখো এইসব ফ্যান্টাসি ক্যারেক্টার্স লাইক মারমেড, মারমেড ইজ আ ফ্যান্টাসি আমার ক্যারেক্টার, ভীষণ ভালো লাগে। তাই না? তোমার কি ওশেন গার্লের কথা মনে আছে? হ্যাঁ, আমার যে কি ভালো লাগতো, এখনো স্টিল আমি হ্যাঁ। ধরো ইউটিউবে বসে বসে বা একটু খুঁজি সেগুলো দেখতে থাকি। আমি যখন হই তখন আম্মু নাকি সারাদিন অসীনকে দেখতো। হ্যাঁ, wow. তো আমার ফুপি মানে আমার আরেকটা কাজিন আছে, আমার কাজিনের চোখটা একদম অসীনের মতো ছোট্ট Wow. ছোট্ট এরকম হ্যাঁ। বিউটিফুল। সো তুমি জাস্ট বললে দেখে মনে হলো। তো ছোটবেলায় আমার এরিয়েল নিয়ে অনেক ফ্যান্টাসি ছিল। ধরো এরিয়েল ইজ এ মারমেড, ওর সুন্দর কাপড়, ওর সমুদ্রের নিচের জার্নি, ওর ফিশ একটা ফ্রেন্ড নিমো। সো এগুলা আমি খুব ছোটবেলায় আমার কাছে মনে হতো যে ইটস এ ফ্যান্টাসি, বাট বড় হওয়ার পর না এটার সামহাও রয়ে গেছে, এটা থেকে যায়। আমি বড় হয়ে তো মানতাম যে মারমেড মনে হয় আসলে এক্সিস্ট করে। আমরা তো আমি জানি না, এখন আমার মনে হয় ট্রাস্ট মি, ও গড, আমি কিছু এআই ভিডিও আছে না, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সেটা মারমেড এসে বসে, ক্যামেরাটা দেখে টাচ করে চলে যায়। আমি এরকম ভিডিও যে কত দেখি, স্টিল দেখি। মানে ইটস আ মিথ, বাট ইউ নো ইটস আ, মানে এটা মজা, এটা দেখতে ভালো লাগে। সো ওখান থেকে আমার যখন মনে হলো এরকম একটা ক্যারেক্টার আমরা করবো, দেন ফার্স্টে আমার কাছে মনে হলো আমরা কিভাবে করবো, বিকজ ইটস ভেরি রিস্কি। এরকম তোমার একটা কস্টিউম বানাতে হবে, তোমাকে অ্যাকচুয়ালি সমুদ্রে শুটিং করতে হবে, আদারওয়াইজ তুমি সব তো আর সিজি করতে পারবে না, ইটস জাস্ট নট পসিবল। আমাদেরকে রিয়েল টাইম শুট করতে হচ্ছে, আমাদেরকে আন্ডার ওয়াটার শুট করতে হচ্ছে। সো অনেক অনেক মানে ইউনো আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে এখনো উই ডোন্ট হ্যাভ দ্য প্রপার ইকুইপমেন্টস টু ডু আ লট অফ স্টাফ, যেগুলো আমরা আসলে করতে চাই। ওই আমরা জোড়া তালি লাগিয়ে কোনোভাবে যেটা করে ফেলি। সো মঞ্জুর ভাইয়ের ওই ক্যাপশনটা ছিল যে যদি ভেসেও যে মরে যে শর্টটা দিতে চাই, বিকজ আমার কস্টিউমটা এমনভাবে বানানো ছিল যেখান থেকে আমার পা মুভ করা যায় না, মানে আমি হাঁটতে পারবো না, আমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো। সো যখন আমার ডিপসিতে ডুব দিতে হচ্ছে তখন তো আসলে আমি পা না নাড়ালে সুইম করবো কিভাবে? আমি সুইমিং পারি, বাট এই ড্রেসটা পরা তো আর ডিফিকাল্ট, অ্যান্ড চারপাশে তো মানুষও থাকতে পারবে না, অ্যান্ড জোয়ার ভাটার সময় একটা টাইম থাকে যখন তোমার পানি অনেক জোরে তোমাকে টেনে নিয়ে যায়। তা আমার ওই দিনটার কথা এখনো মনে আছে। সবাই আমরা সন্ধ্যাবেলার জন্য ওয়েট করছি যে শর্টটা আমরা কিভাবে নিতে পারি আর যাতে আমি ভেসে মরে না যাই। কেউ বলছে যে ওর পায়ে রশি বেঁধে দেই, কেউ বলছে ওর কিছু একটা করে দেই। তখন আমি বললাম যে রশি টশি বেঁধবো না, যে ডিপসিতে এরকম একটা সিন করতে হবে। মানে তোমার ফোবিয়া কিসে কাজ করে, হাইট ফোবিয়া নাকি? অনেকে তো এটাও একটা মজার ব্যাপার আছে। আমার কাছে মনে হয় লাইভ ক্যামেরা অ্যাকশন বললে আমি একটা ডিফারেন্ট মানুষ হয়ে যাই। এটা আমার কাছে এবারও আমি এটা অনেক বুঝলাম যে আসলে অ্যাকশন বললে আমি পারবো না এমন কিছু মনে হয় হবে না, আমি মনে হয় ম্যাক্সিমাম জিনিসই পেরে যাবো, এটা আমার কাছে মনে হয়েছে। সো তখন এরকম আশেপাশের লোকজন দাঁড়িয়ে ছিল, আমি ডুব দিলাম, ডুব দেওয়ার পরে শটটা হলো, 5 সেকেন্ড পরে সবাই আসলো আমাকে উঠালো। সো এটা খুবই মজার একটা সিকোয়েন্স ছিল এবং শুটিংটাও ছিল। ড্রেসটাও যেটা হয় মৎস্যকন্যা ড্রেস তো আর এখানে পাওয়া যায় না। দেন মাই ফ্রেন্ড শাগুফতা উসমান, বাটারফ্লাই বাই শাগুফতা, শি সেভড মাই লাইফ। সে 15 দিন বসে একা এরকম সবাইকে দিয়ে দেখি ওর 4-5টা ওয়ার্কার কাজ করছে, ও ইনস্ট্রাক্ট দিয়েই যাচ্ছে। বিকজ একটা জিনিস ড্রেসটা যখন তোমরা ফাইনালি দেখবে তোমরা বুঝতে পারবে ইটস এ ডিফিকাল্ট ড্রেস, ইটস নট ইজি অ্যাট অল। সো এটা বানিয়েছে। এবং আন্ডার ওয়াটার শুটের একটা মজার গল্প বলি, যেটা আগে আমি বললাম যে আমার মনে হয় অ্যাকশন বলার পর আমি সবই পারবো। সো ছোটবেলা না, এমনি নর্মাল সময় আমরা পুলে সুইমিং করার সময় অনেক সময় ফ্রেন্ডরা মিলে ভিডিও করি না যে আচ্ছা আমি সুইম করে আসবো, তুমি একটা স্লো মধ্যে ভিডিও করে দিবে। তো আমি এটা অনেকবার আমি আমার লাইফে ট্রাই করেছি, বাট আমি কখনো চোখ খুলতে পারিনি। এখন চোখ না খুলে তো চোখ বন্ধ করে তুমি সুইম করছো, এটা ডাজন্ট লুক গুড। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি আন্ডার ওয়াটার শুটটা যে করবো আমাকে তো চোখ খোলা রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম ভালো মতো সুইমিংও করতে হবে, নিচে ভেসে থাকতে হবে, ডুবে থাকতে হবে, অনেক কিছু করতে হবে, চোখটা তো খুব এক্সপ্রেশনও দিতে হবে, এক্সপ্রেশনসও দিতে হবে, অনেকক্ষণ তাকিয়েও থাকতে হবে। তো আমি তো চোখ খুলতে পারি না, এটা আমি কি করবো? সো আমি 2 দিন ধরে নিজেকে বুঝালাম মানালাম, এখন পুলে বসে তার প্র্যাকটিস করতে পারছি না, নিজেকে বুঝালাম মানালাম যে শুনো যাই হোক আমাকে এটা করতে হবে, হ্যাঁ তুমি চোখটা খোলা রাখবা সাফা। আমি নিজেকে বুঝাই নিয়ে গেছি বাসা থেকে। সো ভালো মতো আমরা পুলে নামলাম,
বাট আমরা শুটটা করেছিলাম উইন্টারে। ও মাই মাই গড, গড, উইন্টারে এক নম্বর তো সমুদ্রের পাড়ে পানি একটু ওয়ার্ম থাকে, সমুদ্রের পানি একটু ওয়ার্ম থাকে, কিন্তু পুলের পানি তো ভয়ঙ্কর ঠান্ডা থাকে। তো আমরা পুলে যখন নামলাম, তো আমি এগুলো হচ্ছে আমি নিজেকে মানায় নিয়ে আসি, তো মেন্টাল প্রিপারেশন, আমার খুব একটা ট্রাবল হয় না। বাট যখন পুলে 3 ঘন্টা থাকতে হয়েছে, 40 মিনিটের পরে উই অল আর শিভলিং লাইক দিস। খুব স্বাভাবিক। এত বাজেভাবে কাঁপাকাঁপি করছিলাম, দেখা যাচ্ছিল যে ক্যামেরাম্যান ও ঠিক মতো ক্যামেরা ধরে রাখতে পারছে না, আমরাও ঠিক মতো অ্যাক্ট করতে পারছি না, প্রচন্ড ঠান্ডা, আর পুলের পানি তো গরম করা ইটস নট পসিবল। সো কোনোভাবে কাঁপাকাঁপি করে শুট করছিলাম, এবং আমি যখন আন্ডার ওয়াটার যে ডুবটা দিলাম, অ্যাকশন বললো, সাথে সাথে দেখলাম আমি চোখটা খুললাম। ওয়াও, ইয়েস। অ্যান্ড আমি ওই দিন আমি নিজের প্রতি আসলে খুবই সারপ্রাইজ, বিকজ আমার কাছে মনে হলো যে আমি আসলে এই জায়গাটাকে এবং আমার কাজটাকে এবং অভিনয় জগৎটাকে এত ভালোবাসি। আমার কাছে মনে হয় অ্যাকশন বলার পর সব করে ফেলা আই ক্যান ডু এনিথিং, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ। Welcome to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. অ্যান্ড আরো মজার মজার গল্প আছে। তো মানুষের বডি তো আসলে পানির নিচে বেশিক্ষণ ডুবে থাকতে পারে না। দেন আমরা এরকম সবাই মিলে 4 কেজি 5 কেজি 6 কেজির ওয়েট পরে তারপর নিচে আন্ডার ওয়াটার শুট করছিলাম। সো ডিফিকাল্ট ছিল, বাট আই রিয়েলি হোপ দর্শক আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। এবং তোমার দেখার অপেক্ষায় আমি থাকবো। আমি ডেফিনেটলি দেখবো এবং আমি অবশ্যই সেটা জানাবো দর্শককে এবং তোমাকে যে কেমন লাগলো, এবং আমার বিশ্বাস যে সবার খুব ভালো লাগবে। ইনশাআল্লাহ। এবার অন্য গল্পে যেতে চাই। জি। ছোটবেলার গল্পে। সাফা কবির ছোটবেলায় কথাই বলতো না, এখন যেরকম তাকে একবার সুইচটা অন করে দিলে নন স্টপ চলতেই থাকে, চলতেই থাকে। সো সেই ছোটবেলার সাফা কবির কি হতে চাইতো? ছোটবেলায় সাফা কবির আসলে পাইলট হতে চাইতো। ওয়াও। আমি ভাবতাম যে আমি হয়তো বা পাইলট হব, বাবার কাছে যাব, প্লেন উড়িয়ে বাবার কাছে যে কোনো সময় চলে যাবো, আবার যে কোনো সময় চলে আসতে পারবো। সেরকম একটা ইচ্ছা থেকে আসলে ছোটবেলায় পাইলট হওয়ার খুব ইচ্ছা ছিল। দেন আরেকটু বড় যখন হলাম, আমি প্রচন্ড বার্মি নিয়ে খেলতাম, আমার এরকম ডল হাউস ছিল, অ্যান্ড শুধু খেলতাম না, ওদের কাপড় চোপড় বানাতে খুব পছন্দ করতাম। এই টেলারের দোকান থেকে এক গাত্তি এরকম আমাকে দারুণ কাপড় এনে দিত, টুকরা কাপড়, যেগুলো বসে বসে আমি ওর বারবি ড্রেস বানাতাম। তখন একটা টাইমে মনে হতো যে আই ওয়ান্ট টু বি আ ফ্যাশন ডিজাইনার। অ্যান্ড তারপর আরেকটু পরে যখন এআইবিতে ঢুকলাম, বিবি নিয়ে পড়া স্টার্ট করলাম, আমার মেজর ছিল মার্কেটিং, তখন মনে হলো যে না, আমি এজেন্সিতে জব করবো, অর মেবি আই ওয়ান্ট টু বি আ ব্যাংকার। Oh wow. Yeah. So because economy was my another subject. But somehow I end up here. I think আমার ভাগ্যে এটাই লেখা ছিল। আমার তো মনে হয় এটাই ভালো হয়েছে, সবাই সাফা কবিরকে জানে, চেনে। I think this is the best thing ever happen in my life. আমার মনে হয় না, আমি আল্লাহর কাছে প্রতি মুহূর্তে শুকরিয়া জানাই, এবং আমার কাছে মনে হয় না যে এর থেকে কোনো ভালো প্রফেশনস হয়তোবা হতে পারতো, আর হয়তোবা আমি এত এনজয় করতাম যতটা আমি এখন এখানে এনজয় করি। এবং এই যে ছোটবেলার সাফা এবং বড়বেলার সাফা, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। আমার মাঝে মধ্যে নিজেকে চিনতে খুব কষ্ট হয়, মনে হয় যে এটা আমি, এরকম আমি হচ্ছি। বিকজ মিডিয়াতে কাজ শুরু করার পরেও দেখা যেত অনেকটা টাইম আমি অনেক রিজার্ভ থাকতাম, বিকজ ইটস নট লাইক যে আই এম মুডি ওর অন্য কিছু, ইট জাস্ট আই ডোন্ট নো হাউ টু টক, আই এম নট কমফোর্টেবল অ্যান্ড আই এম শাই। বিকজ বড়দেরকে, যেমন আমি তোমাকে কিছু আমার ছোট ছোট এক্সপিরিয়েন্স বলি, যেমন প্রথমবার যখন আমি আমার লাইফে সামনে যে আফসানা মিমি ম্যামকে দেখলাম, আমি জানি না আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন বলার পর কি বলবো, আমি আই এম জাস্ট লস্ট। বিকজ ওনাদের কাজ এত দেখেছি স্ক্রিনে, জাহিদ হাসান স্যার, ওনাদের কাজ এত দেখেছি, মানে দেখার পর স্টার স্টাক, বাট কথা না বললে আসলে সম্পর্ক হবে কিভাবে। তো তখন আমার কাছে মনে হতো যে ওনারা আসলে ব্যাপারটা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন, বিকজ ওনারা এসে যখন এত ইজিলি আপন করে নিচ্ছেন, তখন আর তোমার মধ্যে আর কি শাইনেস কাজ করে। বড় তারকারা এমনই হয়, তারা সবাই তারা খুবই ডাউন টু আর্থ হয় এবং তারা খুব ডিফারেন্ট হয়, তাই না? তারা ভেরি মাচ। যেমন এই ক্ষেত্রে আমার জয়া ম্যামের কথা বলতে হয়, আমি তার মতো এরকম দেখিনি জয়া পারো, একদম দেখিনি, অসাধারণ। আমার কাছে মনে হয় ওনার জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ সারা জীবন ওনাকে এরকমই রাখুক। অ্যান্ড মানে উনি এত বড় মাপের একজন অভিনেত্রী,
উনি আমার মতো একটা ছোট মানুষের নাম মনে রাখে, আমার খুব অদ্ভুত লাগে। যিনি আমাকে দূর থেকে আই সাফা কেমন আছো, এটাই মনে হয় যে ওয়াও। হ্যাঁ, এটা আমিও জানো, আমি এত তারকাদের ইন্টারভিউ করি, মানে বড় বা আমার সমসাময়িক তার আগের। আমি যখন একবার জয়াপার ইন্টারভিউ করছি, আমার বাবা এসে গ্রাম থেকে আমার জন্য অনেক রকম রান্না করে নিয়ে, তখন আম্মু সুস্থ, আম্মু রান্না করতে পারতেন, এখন তো আর পারেন না। যাই হোক, তো জয়াপার ইন্টারভিউ শেষ করলাম, প্রথম আলোতে উনি বের হয়ে দেখলেন যে আমি আব্বু বসে আছে এত খাবার নিয়ে। তো বললেন যে মৌ তুমি কোথায় থাকো? আমি বললাম আমি নিউজ কাটানে থাকি। তো জয়াপার আমার বাসাটা জাস্ট 2টো বাসা আগে পড়ে, এবং তুমি বিশ্বাস করো এত বড় একজন মানুষ, আমি এটা লিখেছিলাম ফেসবুকে, তিনি হচ্ছে গাড়িতে করে আব্বুকে আর আমাকে উঠালেন। আমি কোনোভাবেই যাবো না, আপা যেতে হবে না, আমরা যেতে পারবো না, চলো আমি তোমাদেরকে নামিয়ে দিই, তুমি বাবাকে নিয়ে এসছো। সে সামনে বসলেন ড্রাইভারের পাশে, আব্বু আর আমি পেছনে বসলাম তার গাড়িতে, তিনি আমাদেরকে ড্রপ করে দিলেন। তো এই কার্টিসি কিন্তু সবাই দেখায় না। আর আমি এই প্রজন্মের আরেকজনকে দেখি, তৌসিফ ভাইয়া, উনি খুব ওয়াও, আমার তৌসিফ ভাইয়াকে খুব ভালো লাগে, সে খুব ভালো মনের মানুষ। মানে এগুলো না নিজেদের প্রতি ইনবিল্ট না থাকলে ইট উইল নেভার কাম আপ। ট্রু। সো এটা তাদের মধ্যে আছে। বাট এইরকম গুণ কিন্তু আমি তোমার মধ্যে দেখতে পাই, মানে তোমার মধ্যে খুব হাম্বল একটা ব্যাপার রয়েছে, তুমি সবার সাথে খুব দ্রুত মিশে যেতে পারো। আমি লাস্ট শুটে তোমাকে দেখেছি, তুমি আমাদের রাঁধুনিদের নাম্বার নিচ্ছ, কিভাবে ওরা কাজ করতে পারে বা কিভাবে তুমি ওদের কাছ থেকে রান্নার রেসিপি, এবং সে আমাকে টেক্সটও করেছে, এবং সে আমাকে খাওয়া পাঠাবে। না, সে খুবই সুইট ছিল। সি আই থিঙ্ক আই লাভ পিপল। আমার মানুষ ভালো লাগে, মানুষের সাথে মিশতে ভালো লাগে, মানুষের সাথে সম্পর্ক যে একটা হয় না, কাজের থ্রুতেই তো হয়, এটা ভালো লাগে। বাট আগে এটা হতো না, বিকজ আমার কাছে মনে হতো যে আমি বুঝে উঠতে পারতাম না হাউ আই এম গোনা স্টার্ট। এখন এই ব্যারিয়ার গুলো একটু ভেঙে যাওয়ার কারণে, একটু না অনেকটা, কারণ আমি যখন উপস্থাপনার গল্পে ঢুকিনি, আমার এখন কমফোর্টেবল লাগে। যেমন আগে আমার কাছে মনে আছে প্রথম আমি দেশের বাইরে শুটিং করতে যাব, সেটা তৌসিফের সাথে গিয়েছিলাম, এবং তৌসিফের সাথে আমার আম্মু কথা বলেছিল যে আচ্ছা ও ঠিক আছে, ঠিক থাকবে, যাবে। বিকজ আমি হতো কি, মানে যে চিনতাম না, আনকমফোর্টেবল হতাম, তো যাকে চিনি তাকে আঁকড়ে ধরে বসে থাকতাম, এরকম একটা ব্যাপার হতো। তো ওখান থেকে এখন আস্তে আস্তে, এখন তো সবাই টিম, এত বছর ধরে পরিচয়, সবাইকে এখন আমার পরিবারের মানুষই লাগে। এবার আমি উপস্থাপনার গল্পে ঢুকবো, কারণ প্রিয় দর্শক, এবারে পুরো রমজান মাস জুড়ে আমরা সাফা কবিরকে দেখেছি উপস্থাপনা করতে, এবং তার আমন্ত্রণে তারকারা তাদের পরিবারের অন্য একজন সদস্যকে নিয়ে গেছেন। তো কেমন কাটলো এবারের এই আয়োজন? আমি বলবো এক কথায় ফ্যান্টাস্টিক। ওয়াও, মানে আমি খুবই এনজয় করেছি এই শোটা। কারণ কি আমি বলি, আগে 3-4 বছর আগে হতো যেটা আমাদের ঈদটা একটা ফেস্টিভ্যালের মতো হতো, এখন না সামহাও আমাদের কাজে সবকিছুতে কেমন যেন হয়ে গেছে। সো আগে যেটা হতো যে শুটিং হাউসের পাশাপাশি তো থাকতো উত্তরাতে, এরকম রাস্তায় শুট করার সময় দেখা যেত ওখানে আরেকজনের শুট হচ্ছে, ওখানে আরেকজনের শুট হচ্ছে, আমরা আবার শুট করতে বের হলাম, উপরতলা আরেকজনের শুট হচ্ছে, নিচে আরেকজনের শুট হচ্ছে। তো অনেক আর্টিস্টদের সাথে দেখা হতো। তো ঈদ মানে কি, ধরো তোমার সবার সাথে দেখা হবে, কথা হবে, একসাথে বসে একটু ইফতার করবে। সো এই জিনিসগুলো আমি খুব মিস করি। অ্যান্ড এই শো এর ক্ষেত্রে এবার দেখলাম যে এত আর্টিস্ট এসেছেন, এত ডিরেক্টর এসেছেন, সবাই এসেছেন, সবার সাথে দেখা হয়েছে। আই হ্যাড আ গ্রেট টাইম। অ্যাট দ্য সেম টাইম তারা তাদের মজার মজার রেসিপিগুলো বানিয়েছেন, এটা দারুণ ছিল। বিকজ এই শোর কনসেপ্ট আমি নর্মালি দেখা হয়ে আগেও আমাকে অনেকে বলেছে হোস্টিং এর জন্য, কিন্তু আমার করা হয়নি কেন, আমার কাছে মনে হচ্ছিল যে নতুন কি হতে পারে যেটা আমি নতুন করে নিয়ে আসতে পারি। সেই শোর কনসেপ্ট আমার খুব ভালো লেগেছিল। ধরো ভালোবাসার সেই স্বাদ, মানে তোমার পছন্দের একজন মানুষ, সেটা তোমার বাবা, মা, খালা, চাচা, নানি, দাদা, যেই হোক, তার একটা খাবার যেটা আজও তোমার স্বাদটা মুখে লেগে আছে এবং তুমি সেই গল্পটা বলতে চাও। সো ওইটা আমার কাছে মনে হচ্ছে ইটস আ বিউটিফুল স্টোরি। আই রিয়েলি ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। সো তুমি, এন্ড আই হ্যাড আ গ্রেট টাইম। আমারও তাই মনে হয়েছে দেখে। আর তুমি তো খুব প্রাণবন্ত একজন মানুষ, তুমি খুব চটপট করে কথা বলতে থাকো, একটু চুলবুলি ব্যাপার রয়েছে, খুব ভালো লাগে। তোমাদের মতো না মৌ, মাশাআল্লাহ, আপনারা যেভাবে হোস্টিং করেন, এটার সামনে আমি হচ্ছে দুধ ভাত। এগুলো তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। নো, এটা আমি সত্যি ক্যামেরার সামনে বলছি না, অ্যাকচুয়ালি তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিকজ এরকম পেশেন্স নিয়ে একসাথে টানা এতগুলো শো রেকর্ড করা, এটা অনেক বড় একটা ব্যাপার। কঠিন হয়ে যায় যখন ধরো টিমটা ভালো হয় না, তখন খুব কঠিন হয়ে যায়। বাট টিমটা ভালো হলে অ্যাকচুয়ালি এটা করা তেমন কোনো একটা ব্যাপার না, তখন ডিফিকাল্ট হয় না। আমি জানতে চাই তোমার সেই ইউটিউবে রান্না বান্নার কি খবর? এবার ঈদে তুমি স্পেশাল আন্টির জন্য, আঙ্কেলের জন্য কি রান্না করলে? আমি বাবা মার জন্য রান্না করেছি, বাট ইউটিউবে কোনো শো করা হয়নি। মানে আমার কোনো, বিকজ কুকিং শুট করা খুব ডিফিকাল্ট, কারণ নিজে সবকিছু গুছিয়ে ওটা আবার একটার পর একটা দিয়ে রান্না করে শুট
করে ও গড অনেক ডিফিকাল্ট, বাট আমি খুব চেয়েছিলাম এবার, বাট করা হয়নি। ইনশাল্লাহ কোরবানির ঈদে করবো ইনশাআল্লাহ। বাট হ্যাঁ। কি রান্না করলে এবারে ঈদে? যেমন এবার আমার অনেকদিন থেকে ইলিশ পোলাও খাওয়াচ্ছিলাম, হ্যাঁ। সব একই রকম হয়েছিল, ভাবলাম যে আমি বিরিয়ানি রান্না করবো। ও বাবা। হ্যাঁ, তা আবার কম মশলা কম তেল, বিকজ আমার কাছে বেশি মশলা টাইপের কোনো খাবার ভালো লাগে না। তো এবার আমি খুব ভয় ভয় রান্না করছিলাম যে আচ্ছা বিরিয়ানি তো আমার হাতে খুব একটা ভালো হয় না, আমি কি করব, কি করা যেতে পারে, আল্লাহর নামে শুরু করলাম, তারপরে এটা ভালো হয়ে গেছে। না আমার কাছে, আমি যত তারকাদের সাথে কথা বলেছি অলমোস্ট হ্যাঁ। সবার রান্না খুব ভালো হয়। এটা মনে হয় শিল্পী তো, সে একদম মনের মাধুরী মিশিয়ে খুব হ্যাঁ। যত্ন নিয়ে তার শিল্পকর্মটা কমপ্লিট করেন, কারণ রান্না একদম, অনেক বড় একদম, শিল্প, এই জন্য হয়তো রান্নাটা খুব ভালো হয়ে যায়। আরেকটা হতে পারে তারা খেতে ভালোবাসে আমার মতো। হ্যাঁ, এটা কেউ যারা দেখলে খেতে বুঝবে না। ভালোবাসে তাদের রান্না কখনো খারাপ হওয়া খারাপ হয় না। সম্ভবই না। হ্যাঁ, এটা আমি মানি তোমার সাথে, কারণ হ্যাঁ। আমার রান্নাও দর্শক বেশ ভালো, মাশাআল্লাহ, বেশ যেটা ভালো, আমি এখন মাশাআল্লাহ। পর্যন্ত খেতে পারিনি। সে আমাকে কথা দিয়ে গিয়েছিল যে সে আমাকে রান্না করে খাওয়াবে, এখনো খাওয়াইনি by the way। আচ্ছা, একদিন আমরা একদিন আমরা দুজন একসাথে রান্না করব, হ্যাঁ। আমি তোমার পছন্দের ডিশ বানাবো, তুমি আমার পছন্দের ডিশ বানাবে। তুমি এবার ঈদে কি রান্না করলে? আমি এবার ঈদে করেছি যেটা নর্মাল, আমার হাতের সেমাই খুব ভালো হয়, পায়েস খুব ভালো হয়, বাট আমার খুব মন পড়ে আছে যে আম্মু সুস্থ হয়ে কবে আবার সেমাই রান্না করবে। তার হাতের সেমাইটা ওটা মানে মানে কি বলবো, একদম বেস্ট। ওইটা, এটা হয় না প্রত্যেকের মায়ের রান্নাই তার কাছে একদম সন্তানের কাছে লাগে, বেস্ট হয়। হ্যাঁ। আর আমি মাংস রান্না করেছি, খাসির মাংস, আর সেই সাথে পোলাও, যদিও এবার পোলাওটা ঝরঝরে হয়েছে, কারণ আমার পোলাওটা ঝরঝরে হতো না। আচ্ছা, আর যা হয় আর কি টুকটাক এগুলো। আর শাহী টুকরাটা আমি ট্রাই করেছি, কারণ গত কিছুদিন আগে আমি ইফতারে একটা শাহী টুকরা খেয়েছিলাম, সেটা নর্মাল আমাদের যে শাহী টুকরাটা আমরা বানাই ওরকম না, মালাইটা খুব ঘন ছিল, সো আলাদা করে মালাই তৈরি করে দেন তৈরি করেছি, সো এটা খুব ডিফারেন্ট হয়েছে। এবার আবার অন্য গল্পে আসি। মাশাআল্লাহ, আমি তো খাওয়াই চলে গিয়েছিলাম যে একদম ফুল কোর্স মিল, অ্যাপিটাইজার, মেইন ফুড, ডেজার্ট, নাইস। তুমি কি সালামি দাও কিনা? অফকোর্স সালামি তো দিতেই হয়, বড় তো হয়েছি, সো পিচিদেরকে সালামি দেওয়া হয় এবং আশেপাশের মানুষজনদেরকে যারাই সালাম করে আমি সালামি দিই, আমার খুব ভালো লাগে ব্যাপারটা। ওকে, দেখা যাক আজকে তুমি কাদেরকে সালামি দাও এখানে। সবাইকে দিয়ে যাবো, কোনো প্রবলেম নেই। Okay, fine, কোনো অসুবিধা নেই। এবার একটু অন্য প্রসঙ্গে যাব। লাইক ধরো একটা কথা খুব প্রচলিত যে যাহা ঘটে তাহা কিছু হলেও তো বটে, বা যাহা রটে, অ্যাকচুয়ালি কথাটা হবে যাহা রটে তা কিছু হলেও তো বটে, বাট কখনো কখনো না কথাটা সত্যি না, বা এই প্রবাদটা সত্যি না। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে সাধারণ মানুষের তো আমাদের লাইফ নিয়ে অনেক আগ্রহ, বিশেষ করে তারকাতে, তোমরা যারা, সো দেখা যায় কোনো একটা কিছু যদি, এখন তো খুব সহজ কিছু একটা লিখে ফেলা, কাউকে নিয়ে একটা বলে ফেলা, বাট ওইটা যে একটা মানুষের লাইফে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে এবং সেটা নেগেটিভ ইম্প্যাক্ট, এটা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারেন না, বা তাদের পরিবারে তো এমন কোনো ইম্প্যাক্ট পড়ছে না। সো আমরা জানি গত বছর একটা ঘটনাটা উল্লেখ না করি, বাট তোমার কোনো এগ্রিমেন্টও বোধহয় ক্যান্সেল হয়েছিল, বাট নিউট্রাল জায়গা থেকে অ্যাজ অ্যান আর্টিস্ট তোমার কি বলার আছে যে এইরকম ভুল ভাল তথ্য ছড়িয়ে বা নিউজ করে মানুষকে বিভ্রান্ত করা, একই সাথে কারো পার্সোনাল ক্ষতি হয়ে যায়, কিন্তু সেটা হয়তো অনেক মাথায় রাখে না। অফকোর্স এটা পার্সোনাল ক্ষতি হওয়া, প্রফেশনালি ক্ষতি হওয়া তো খুবই, আমি বলবো ক্ষুদ্র। মেন্টালি তোমাকে আসলে এমন একটা জায়গায় নিয়ে যায় যেটা রিকভার তো তুমি ছাড়া আর তোমার আল্লাহ পাক ছাড়া এটা কেউ করে দিতে পারবে না, এটা সম্ভব না। বাট হ্যাঁ, আমি বলবো আমাদের এখানে কাজ করার কিছু সুন্দর জায়গা আছে, যেমন ধরো দর্শকের ভালোবাসা, খ্যাতি, পরিচয়, সবকিছু। অ্যাট দ্য সেম টাইম উই নিড টু টেক দিস নেগেটিভিটি টু, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে খুব কষ্ট লাগে আমাদের দেশে মানুষজন যাচাই বাছাই না করে না যা ইচ্ছা তাই বলে দেয়, অ্যান্ড বলে দেওয়ার পরেই শেষ। আমি এক্সাম্পলটা অনেক জায়গায় বলেছি, এখনো বলতে চাই। এই যে ধরো আমাদের বাংলাদেশের মানুষের মেন্টালিটি কিভাবে কাজ করে, তুমি আজকে নর্মালি একটা রাস্তায় যে একটা বললা, হঠাৎ করে জানেন ধানমন্ডিতে কিন্তু বোম ফুটছে, আরেকটা মানুষ চিন্তা যাচাই বাছাই না করে একজনকে ফোন করে বলে দিবে জানেন ধানমন্ডিতে কিন্তু বোম ফুটছে। দ্যাটস হাউ কথা পাস হয়, হতে হতে এন্ড অফ ডে কেন বোম ফুটলো, আসলে কি বোমটা ফুটলো কি না, কি হয়েছে, আসল ঘটনা কিন্তু আমরা কেউ জানি না, এবং ওইটা আমাদের মাথায় রয়ে যায়, ওইটাই আমরা সত্য ভাবা, আমাদের শুধু এটাই রয়েছে ও আচ্ছা ওখানে তো বোম ফুটছে। সো কথাগুলো এমনই, যেমন আমার ব্যাপারে যদি একটা নেগেটিভ নিউজ বের হয়, কেউ ওটা যাচাই বাছাই করতে আসে না যে এটা সঠিক নাকি ভুল, এটা কি কত দূর যাচ্ছে, বাট যেটা হয় হচ্ছে মাউথ অফ দ্য ওয়ার্ডস, এটা ছড়িয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম এটার কোনো ক্লোজার আসে না, কিরকম এটার কোনো আর তো ফার্দার কোনো কিছু হলো না, কিন্তু আমি কি, আমার ওঠা বসা কেমন, আমি আসলে মানুষটা কেমন, এটা তো আমি, আমার বাবা মা, আমার আশেপাশের ক্লোজ মানুষ ছাড়া
দর্শকরা তো কখনোই জানবে না, দর্শকরা তো সাফা কবিরকে স্ক্রিনে যেটা দেখছে সেটাই, ওরা তো আমার ঘরের খবর জানে না, ওরা তো জানে না আমি বাসা থেকে বের হই নাকি হই না। সো ওরা আসলে যে নিউজটা দেখবে ওটাই আসলে বিলিভ করবে। সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু অল মাই অডিয়েন্স, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন না কেন, যা দেখবেন না ওটাই মেনে ফেলবেন না। কারণ দেখা যায় হচ্ছে কি প্রত্যেকটা মানুষের এক একটা আলাদা পরিচয় আছে, ওর একটা কি বলবো আলাদা পরিবার থেকে বিলং করে, সেটাও করে, কিন্তু এত বছরও ধরো তুমি যা, এটাও একটা সত্যি কথা, তুমি যা এটা তুমি অনেকদিন কিন্তু লুকিয়ে রাখতে পারবে না, স্পেশালি আমাদের মতো মানুষের। যেমন আমরা তো রাস্তায় বের হলেও একটা দেখা যায় ভিডিও বের হয়ে যায়, সো তুমি লুকিয়ে লুকিয়ে কি করবে? সো একটা এত বড় একটা অপবাদ যে দিচ্ছে ওটার সত্যটা আসলে কতটুকু, এটাও আমার কাছে মনে হয় আমাদের দর্শকদের যাচাই বাছাই করা উচিত। বিকজ যেসব ব্লেম মাঝে মধ্যে আমাদের আসে, ইট জাস্ট লাইক হিউজ, এবং অ্যাট দ্য সেম টাইম আমি বলবো খুবই নোংরামি। কারণ আমরা খুবই ভদ্র মানে ফ্যামিলি থেকে বিলং করি, এটা আমাদের জন্য তো অনেক বড় মানহানি, অ্যাট দ্য সেম টাইম আমাদের ফ্যামিলির জন্য অনেক বড় মানহানি। কারণ কে যে বললাম না, মানুষ আসলে কথাটা বিশ্বাস করে ফেলে। এটা ধরো তুমি হয়তো বা তোমার একটা আত্মীয় একটা নিউজ পড়ে এটা ভাবলো, আমার বাবাকে ফোন করে বললো আল্লাহ এরকম কি হয়েছে, দেন আমার বাবা বললো না না এটা ভুল নিউজ, আমার আত্মীয়টা হয়তো বা বুঝলো। একটা চাপাই নবাবগঞ্জের মানুষ বা একটা মুন্সিগঞ্জের মানুষ যখন এই নিউজটা দেখবে, ওদেরকে কে সত্যটা প্রমাণ করতে যাবে? বলাটা সম্ভব না, কোনটা সত্য একদমই সম্ভব না। বাট আমার কাছে মনে হয় যে কারো ব্যাপারে কিছু বলার আগে, এটা তো আসলে আমাদের নিউজ পোর্টাল যদি অনলাইনস বলি, আমাদের বিভিন্ন নিউজ পোর্টাল বলি, তাদের একটা অনেক বড় দায়িত্ব এখানে আছে। আমার মনে হয় তাদের এটা খুব ভালো করে আমাদের জন্য পালন করা উচিত। দের ইজ লটস অফ জার্নালিস্ট ভাই ব্রাদার যারা আসলে আমাদের জন্য অনেক কাজ করেন, আমাদেরকে অনেক সাপোর্ট করেন আমাদের প্রত্যেকটা কাজে। যেমন আমি মৎস্যকন্যার কাজটাই আমি যদি বলি, দের ইজ আ লট অফ পিপল যারা আসলে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, আমার ইন্টারভিউ নিয়েছেন এবং তারা আমার এই গল্পটা বা আমার কাজটা শেয়ার করতে চেয়েছেন, এটার ব্যাপারে তুলে ধরতে চেয়েছেন। আবার এরকম অনেকে আছে যেরকম একটা নিউজ দেখে হয়তো বা উনিও একটা নিউজ করে দিল। যেমন আমার কাছে মনে হচ্ছে আমার ইনসিডেন্টসটা হওয়ার সময় আই রিচ আউট টু লটস অফ জার্নালিস্ট ব্রাদার্স, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু দেম, যারা আমাকে হেল্প করেছে। বাকিদেরকে তো আসলে আমি চিনি না, জানি না। আর এখন আমার সবচেয়ে মজা লেগেছে, আমার জার্নালিস্ট ভাইরা তখন আমাকে রিচ আউট করে এটাই বলেছে যে সাফা তোমার ব্যাপারে এরকম একটা নিউজ তো মেনে নিতে পারছি না, এটা কি হলো? আমি বলছি ভাই আমি তো নিজেও জানি না এটা কি হলো, এখন আপনারাই আমাকে হেল্প করেন। বিকজ এরকম অনেকে আমাকে বলেছে যে আমি তোমার নামটা সরিয়ে দিই। আমি বলছি ভাই আমার মনে হয় আমাদের সবার নামটা এখান থেকে সরে যাওয়া উচিত, এখানে তো শুধু আমি একা, এটা যদি আমার নামে ভুল হয় বাকিদের নামে ভুল, বিকজ এটা জাস্ট এ নিউজ, এটার পরে কিন্তু দের ইজ নো ক্লোজার। না তো হয়তো বা তারা এসে কিছু বললো, না তো আমরা সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারলাম। সো ইটস জাস্ট এ কেওটিক। সো আই থিঙ্ক আমাদের মান সম্মান রাখা, আমাদের খ্যাতি রাখা যেরকম আমাদের দায়িত্ব, তেমনটি আমাদের জার্নালিস্টদেরও দায়িত্ব, অ্যাট দ্য সেম টাইম আমাদের দর্শকেরও। একদম একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ঈদের দিনটি খুব ভালো কাটলো স্পেশাল একজন মানুষের সাথে। একদম আমারও। ও থ্যাংক ইউ সো মাচ। আমাদের শোর খেতে দেখা হলো, নাহলে হয়তো বা দেখা হতো না, তুমি যে বিজি থাকতে। নিজে যখন বিজি থাকে আড্ডা দেয় সারাক্ষণ শুধু। এখন তুমি কোথায় যাচ্ছ শো শেষ করে বাই দ্য ওয়ে? সোজা আমার বাড়ি। ও দারুণ, তাহলে অনেক ভালো থাকো তুমি, আর সবসময় এরকম প্রাণবন্ত থাকো, সবাইকে মাতিয়ে রাখো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। ইনশাআল্লাহ মো, তুমিও যাতে সবসময় এমন থাকো এবং তোমার সুন্দর হাসিতে যেন সবসময় এমন থাকে। এবং প্রিয় দর্শক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আপনারা আমাদেরকে শুনলেন এবং আমাদের সাথে থাকার জন্য। এন্ড আমার কিছু কাজ এসেছে এবার ঈদে, আমার খুব ভালো লাগবে যদি আপনাদের পরিবার নিয়ে আপনারা এই কাজগুলো দেখেন এবং ছোট করে ফেসবুকে যদি আমাকে জানান, আমি আরো অনেক বেশি খুশি হব। এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মুবারক। আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, বিদায় নিচ্ছি আমি। অফকোর্স প্রিয় দর্শক, ঈদের অনেক শুভেচ্ছা রইল। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, পরিবার পরিজন নিয়ে আনন্দে এবারের ঈদ উদযাপন করতে থাকুন। দেখা হচ্ছে আবারও ICCL প্রেজেন্স TBS স্পটলাইটে।